আজ এখন আমরা পড়ব অপেক্ষা উপন্যাসের চতুর্থ পর্ব। যারা পূর্বের পর্বগুলো শুনে নাই কিংবা যে কোনো কারণে মিস হয়ে গেছে তারা আমার চ্যানেলটি থেকে পূর্বের পর্বগুলো শুনে নিব। এখন পড়তেছি হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসের চতুর্থতম পর্ব। রিকশায় ফেরার পথে ছোট চাচা তাকে আইসক্রিমের দোকানে নিয়ে গেলেন। কাপ আইসক্রিম কিনে দিয়ে বললেন, শোনো হার্ডনাট, তোমার মার মেজাজ তো এখন খুব খারাপ থাকে, এখন তাকে বিরক্ত করবি না। এমন অবাক হয়ে বলল, আমি তো তাকে বিরক্ত করি না। জানি তুই বিরক্ত করিস না, তারপরেও যখন বিরক্ত হয় তখন আমাদের উচিত একটু দূরে থাকা। মার মেজাজ কখন ঠিক হবে চাচা? তোর বাবা ফিরে এলেই মেজাজ ঠিক হবে। বাবা কখন ফিরবে এখনো বলা যাচ্ছে না, তবে ফিরবে তো বটেই। কতদিন আর বাইরে থাকবে? বাবা এখন কোথায়? আমরা এখনো ঠিক জানি না, মনে হয় ইন্ডিয়ায়। ইন্ডিয়াতে? ইন্ডিয়ার মধ্যপ্রদেশে। সেখানে খুব জঙ্গল তো, আমার মনে হয় বনে জঙ্গলে ঘুরছে। বাসার কথা এক সময় মনে পড়বে, তখন হুট করে চলে আসবে, এমনের ধারণা। ছোট চাচা ঠিক কথা বলছেন না। বাবা ইন্ডিয়ায় মধ্যপ্রদেশে থাকলে ছোট চাচা গিয়ে বাবাকে নিয়ে আসতেন। বাবা অন্য কোথাও আছেন, খুব কাছেই কোথাও। এমন যখন রিকশায় করে স্কুলে যায় তখন তিনি হয়তো আড়াল থেকে দেখেন। তাদের স্কুলে যখন টিফিনের ছুটি হয়, তারা মাঠে খেলতে থাকে, তখনও তিনি দেখে যান। একদিন তিনি চলে আসবেন, এ ব্যাপারে ইমন নিশ্চিত। এত দেরি হচ্ছে কেন সে বুঝতে পারছে না। বেশি দেরি হলে কচ্ছপগুলি দেখতে পারবেন না। কচ্ছপগুলি বড় হয়ে যাবে, তাদের ফেলে দিয়ে আসতে হবে বুড়িগঙ্গায়। ওরা নদীর পানির সঙ্গে ভাসতে ভাসতে চলে যাবে সমুদ্রে, বঙ্গোপসাগরে, সেখান থেকে ভারত মহাসাগরে, ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে। ছোট চাচা তাই বলছেন। বাবা সম্পর্কে লোকজন প্রায়ই তাকে জিজ্ঞেস করে, তাদের প্রশ্নের জবাব দিতে তার ভালো লাগে না। ভালো না লাগলেও সে সহজভাবেই জবাব দেয়, তাদের ক্লাসের মিস। একদিন টিফিন টাইমে তাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, ইমন, তোমার বাবা না কি তোমাদের ছেড়ে চলে গেছেন? ইমন বলল, উনি বেড়াতে গেছেন। বেড়াতে গেছেন? কোথায় বেড়াতে গেছেন? ইন্ডিয়াতে, মধ্যপ্রদেশে। মিস ফিক করে হেসে বললেন, মধ্যপ্রদেশে? এত জায়গা থাকতে মধ্যপ্রদেশে কেন? মধ্যপ্রদেশে তো অনেক বড় বড় জঙ্গল। বাবা জঙ্গল দেখতে গেছেন? ও আচ্ছা, খুব ভালো কথা। উনি কি তোমার মার সঙ্গে রাগ করে চলে গেছেন? জি না, বাবা কারোর সঙ্গে রাগ করে না। তোমার মা, তিনি রাগ করেন? জি করেন। কার সঙ্গে রাগ করেন? বুয়ার সঙ্গে, ছোট চাচার সঙ্গে করেন। মা রোগা তো, এই জন্য মার অনেক রাগ। রোগা মানুষদের খুব রাগ থাকে। রোগা মানুষদের খুব রাগ থাকে, এটা কে বলল? ছোট চাচা বলেছেন। উনিও রোগা, এই জন্য উনারও খুব রাগ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এমন মার রাগের জন্য খুব ভয়ে থাকে। টিভিতে কার্টুন দেখার সময় সাউন্ড খুব কমিয়ে দেয়। খুব যখন হইচই করতে থাকে তখন সে টিভির সাউন্ড পুরোপুরি অফ করে দেয়। সাউন্ড ছাড়া কার্টুন দেখতে তার খারাপ লাগে না। সাউন্ডগুলো ভেবে নেয় কোন দৃশ্যে কীরকম সাউন্ড হবে, সে এখন মোটামুটি জানে। মা যখন অন্যদের ওপর রাগ করে তখন ইমনের তেমন খারাপ লাগে না, কিন্তু যখন সুপ্রভার ওপর রাগ করেন তখন তার খুব খারাপ লাগে, কাঁদতে ইচ্ছা করে। সুপ্রভার ওপর মা প্রায়ই রাগ করেন। সুপ্রভা গলা ফাটিয়ে ফেলেছে, মা ফিরে তাকাচ্ছে না। বুয়া এসে যদি বলে, আপু কান্তাছে, তখন মা তীব্র গলায় বলেন, কাঁদছে কাঁদুক, তুমি তোমার কাজ করো, কাজ ফেলে চলে এসেছো কেন? ছোট চাচা এক সময় উঠে এসে বলেন, ভাবি বাচ্চাটার কি হয়েছে? মা তখন বিরক্ত গলায় বলেন, জানি না কি হয়েছে, ওর মনের খবর আমি জানবো কিভাবে? কাঁদতে 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 তো গলা ভেঙে ফেলেছো, গলা ভেঙে মরুক। ভাবি এইসব কি কথা বলছেন? আমার যা মনে আসছে তাই বলছি। তোমার অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। বাচ্চাটা পেটের খিদেই কাঁদছে, আপনি ফিরে তাকাচ্ছেন না, এটা কেমন কথা? তুমি এমন চোখ মুখ শক্ত করে কথা বলছো কেন? তোমার ভাই তো কখনো মুখ শক্ত করে এমনভাবে কথা বলেনি। তোমার চোখ মুখ শক্ত করে কথা বলার জন্য সরি। ভাবি শুনুন, ফর গড সেক, আমি স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করুন। স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করার মতো অবস্থা কি আমার আছে? ভাইজানের জন্য কষ্ট কি শুধু আপনি একা পাচ্ছেন, আর কেউ পাচ্ছে না? এটা কি এটা কি আপনি কি করে ভাবছেন? কষ্ট পাচ্ছেন ভালো কথা, কিন্তু একটা দুধের শিশুকে কষ্ট দেবেন কেন? তার অপরাধটা কোথায়? খবরদার তুমি আমার সঙ্গে চোখ লাল করে কথা বলবে না।
ভাবি, আমি চোখ লাল করে কথা বলছি না, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, ওকে দুধ খেতে দিন। নাটক করবে না, নাটক আমার ভালো লাগে না। একে তোমরা নিয়ে কোথাও পালক দিয়ে দাও। আচ্ছা ভাবি, ঠিক আছে, তাই করব। আপাতত আপনি একে সামলান। এই পর্যায়ে মা সুপ্রভাকে কোলে নেন। সঙ্গে সঙ্গে তার কান্না থেমে যায়। তখন কান্না পেয়ে যায় ইমনে। সে ছোট চাচার ঘরে ঢুকে কাঁদতে শুরু করে। ছোট চাচা গম্ভীর গলায় বলেন, ইমন, তোকে কেউ মেরেছে? ইমন ফোঁফাতে ফোঁফাতে বলে, না, মারিনি। তোকে কেউ বকা দিয়েছে? না। তাহলে কাঁদছিস কেন? জানি না। পুরুষ মানুষ কি কাঁদতে পারে? না। ফোঁস করতে পারে? না। হেঁচকি তুলতে পারে? না। তুই তো একই সঙ্গে কাঁদছিস, ফোঁস করছিস, হেঁচকি তুলছিস, তিনটা নিষিদ্ধ জিনিস করছিস। চোখ মুছে কচ্ছপ নিয়ে আয়, একটা মজা দেখাবো। কি মজা? আগে নিয়ে আয়, তারপর দেখবি। এমন কচ্ছপ নিয়ে এলো। ফিরোজ কচ্ছপ দুটো উল্টো করে মেঝেতে রেখে দিল। এরা খোলসের ভিতর থেকে মাথা এবং পা বের করে সোজা হবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ফিরোজ রষ্টচিত্তে বলল, এই হচ্ছে মজা। কি মজা? যত চেষ্টাই করুক এরা আর কখনো সোজা হতে পারবে না। ছটফট করবে, কিন্তু পারবে না। বাইরের কোনো সাহায্য লাগবে। তুই বা আমি যদি সোজা করে দিই, তাহলে সোজা হতে পারবে। মজাটা এইখানেই। মানুষেরও মাঝে মাঝে কচ্ছপের মতো অবস্থা হয়। মানুষ উল্টে যায়, ঠিক হওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু ঠিক হতে পারে না। বাইরের সাহায্য ছাড়া ঠিক হওয়া সম্ভব হয় না। তোর মার এখন এই অবস্থা চলছে। সে উল্টে গেছে, ঠিক হবার জন্য ছটফট করছে, কিন্তু পারছে না। কাজেই তোর মার ওপর রাগ করেও কোনো লাভ নেই। মার ওপর রাগ নেই তো? না, নেই। ভেরি গুড। আরেকটা কথা, যদি কোনো কারণে খুব মন খারাপ হয়, তখন কচ্ছপ উল্টো দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকবি, তখন দেখবি মন ভালো হয়ে যাচ্ছে। কেমন? কেন? কেন করবি না? চর খাবি? আচ্ছা, করবো না। আজ ইমনের মন সামান্য খারাপ। বেশি না, সামান্য। এই সামান্য মন খারাপ নিয়ে কচ্ছপ উল্টানো যায় না বলে সে উল্টাচ্ছে না, শশার টুকরা খেতে দিচ্ছে। এরা খাচ্ছে না। হাত ধরে থাকলে এরা খায় না, কিন্তু পানিতে ছেড়ে দিলে মুখ বের করে কুটকুট করে খায়। এমন, এদিকে শুনে যাও। এমনের বুক ধক করে উঠল। আগে মা ডাকলে আনন্দ লাগতো, এখন মা ডাকলেই বুক ধক করে ওঠে। এমন কচ্ছপ দুটা বালতিতে রেখে মার ঘরের দরজার ধরে দাঁড়ালো। মা সুপ্রভার গায়ে তেল মালিশ করে দিচ্ছেন। তিনি সরু চোখে তাকালেন। ইমনের বুক শিরশির করতে লাগলো। দরজায় ধরে দাঁড়িয়ে আসো কেন? কাছে আসো। ইমন ঘরে ঢুকলো। হাত ভেজা কেন? আবার কচ্ছপ নিয়ে ঘাটাঘাটি করছিলে? হাত ধুয়ে এসেছো? হ্যাঁ। সাবান দিয়ে ধুয়েছো? ইমন সাবান দিয়ে হাত ধোয়নি, তারপরেও ভয়ে ভয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে জানে এই মিথ্যা মাথা নাড়ার জন্য তার বাঁ কাঁধের ফেরেশতা 5টা বদি লিখেছে। ফেরেশতার নাম কেরামান কাতেবিন। তার কাজ মানুষের খারাপ কাজগুলি লেখা এবং খারাপ কাজের জন্য কয়টা বদি হয়েছে তার হিসাব রাখা। দাদিজান তাকে বলেছেন। দেখি, হাত কাছে আন। সাবানের গন্ধ আছে কিনা দেখি। এমন হাত এগিয়ে দিল। মা শুকলেন। মনে হলো তিনি সাবানের গন্ধ পেয়েছেন, কারণ কিছু বললেন না। সাবানের গন্ধ পাওয়ার কথা না, সে হাতে সাবান মাখেনি, কচ্ছপ ঘাটাঘাটি করেছে। মনে হয় কচ্ছপের গায়ে সাবানের গন্ধ আছে। কচ্ছপ শুকে দেখতে হবে। সুরাইয়া বলল, তোমার বোনটা দেখতে কি রকম হয়েছে? কার মতো হয়েছে? ইমন ভয়ে ভয়ে বলল, ছোট বাচ্চাদের মতো হয়েছে। বোকার মতো কথা বলছো কেন? ছোট বাচ্চা তো ছোট বাচ্চার মতোই হবে, বুড়োদের মতো হবে নাকি? দেখতে কার মতো হয়েছে? তোমার মতো, না আমার মতো, নাকি তোমার বাবার মতো? জানি না মা। জানবে না কেন? দেখতে হয়েছে অবিকল তোমার বাবার মতো। তোমার বাবার নাক অনেকটা চাপা। এই দেখো, এর নাকটাও চাপা। চাপা না? এমন বুঝতে পারছে না নাক চাপা কি চাপা না। তার কাছে তো নাকটা সুন্দরই লাগছে। তারপরে বলল, হুঁ। সুরাইয়া ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এখন তোমাকে আমি কি বলবো মন দিয়ে শুনবে। আমরা এই বাড়িতে থাকবো না। এমন ভয়ে ভয়ে বলল, কোথায় যাব? তোমার বড় মামার বাড়িতে গিয়ে থাকবো। তোমার বড় মামা তার বাড়ির একটা ঘর আমাকে দিয়েছেন। একটা ঘর তো আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট না? হুম। এরকম মুখ শুকনো করে হুঁ বলছো কেন? বড় মামার বাড়িতে থাকতে তোমার অসুবিধাটা কি? আর যদি অসুবিধা থাকেও, কিছু করার নেই। তোমার বাবার কোনো খোঁজ নেই, কাজেই তোমাদের কপাল ভেঙেছে। আমাদের কিভাবে আমাদের জীবন কিভাবে কাটবে জানো? আজ এই বাড়ি, কাল ওই বাড়ি। ইমন ভয়ে ভয়ে বলল, এই বাড়িতে কেন থাকবো না মা? এই বাড়িতে থাকবো না কারণ তোমার ছোট চাচার কোনো চাকরি বাকরি নেই। এতদিন সংসার চলেছে গ্রামের বাড়ির ধানি জমি বিক্রি করে।
এভাবে আর কতদিন চলবে? তাছাড়া তোমার ছোট চাচা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, চোখ লাল করে আমার দিকে তাকায়। তার এত সাহস কেন হবে? যেখানে তোমার বাবা কোনোদিন আমার দিকে চোখ লাল করে তাকায়নি সেখানে সে কেন তাকাবে? বড় মামার বড় মামার বাসায় কবে যাব মা? 1 সপ্তাহের মধ্যেই যাব। তোমার বই খাতা তুমি নিজে সব গুছিয়ে নেবে। ওইখানে গেলে তোমার ভালোই লাগবে। খেলার সাথী সঙ্গী পাবে। তোমার বড় মামার 2 ছেলে, টোকন আর শোভন, ওদের সঙ্গে খেলবে। এখানে একা একা থাকো। তোমার বড় মামা তোমাকে পছন্দ করেন না? এমন বুঝতে পারছে না তার বড় মামা তাকে পছন্দ করেন কি না। তার বড় মামার চেহারাটা রাগী রাগী, চশমা পরেন, চশমার ফাঁক দিয়ে তাকান, কেমন করে জানি তাকান। তিনি বাসায় এলেই ফুলের গন্ধ পাওয়া যায়, সেই গন্ধে গা কেমন জানি ঝিমঝিম করে। পরে সে জেনেছে এই ফুলের গন্ধ না, জর্দার গন্ধ। বড় মামা পান খান না, শুধু জর্দা খান। তিনি যখনই বাসায় আসেন 1 প্যাকেট বিস্কিট নিয়ে এসে গম্ভীর গলায় বলেন, এমন নিয়ে যা। এমন বিস্কিট নিয়ে যায়। কিন্তু তার কোনো আনন্দ হয় না, কারণ বিস্কিট তার পছন্দ না। শুধু চায়ে ডুবিয়ে বিস্কিট খেতেই তার ভালো লাগে, অন্য সময় ভালো লাগে না। বিস্কিট খাবার জন্য কেউ তো আর তাকে চা বানিয়ে দেবে না। সে ছোট মানুষ, কলেজে যখন পড়বে তখনই সে শুধু চা খেতে পারবে। সুরাইয়া বললেন, কথায় জবাব দিচ্ছিস না কেন? তোর বড় মামা তোকে পছন্দ করেন না? হুঁ। মুখ এমন শুকনা করে হুঁ বলছো কেন? মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে। যাও এখান থেকে, সামনে যাও, এখান থেকে যাও। সারাক্ষণ ভোঁতা মুখ দেখলে ভালো লাগে না। এমন মার ঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে কি কচ্ছপ দুটো নিতে দেবে? মনে হয় দেবে না। কচ্ছপ দুটো বাড়িতে রেখে যেতে হবে। মাকে একবার বলে দেখলে হয়। অবশ্যই বললেও লাভ হবে না। বড় মামার ছেলে টোকন আর শোভন হয়তো তার কাছ থেকে কেড়ে কচ্ছপ দুটো নিয়ে নেবে। একটা লাভ হয়তো হবে, রাতে মার সঙ্গে ঘুমোতে পারবে। তাদের একটা ঘর দেওয়া হবে, তারা সবাই সেই ঘরেই থাকবে। এখানে বেশিরভাগ সময় তাকে ছোট চাচার সঙ্গে ঘুমোতে হয়। সে যখন ঘুমোতে যায় তখন ছোট চাচা বাইরে। একা একা ঘুমোতে তার ভয় লাগে। তবে অনেক রাতে ঘুম ভেঙে যখন সে দেখে ছোট চাচা ঘুমোচ্ছেন তখন তার খুব ভালো লাগে। সে যদি খুব নরম গলাতেও ডাকে ছোট চাচা, তাহলে ছোট চাচা উঠে বসেন, গম্ভীর গলায় বলেন, কি হয়েছে রে হারনাট, বাথরুমে যাবি? হুম, আয় যাই। ঠিক সময়ে ডাক দিয়েছিস, আমারও বাথরুম পেয়েছে। ছোটটা তোর কি বড়টা ছোটটা তোর কি বড়টা নাকি? আমারও ছোটটা। চল যাই। কে আগে যাবে, তুই না আমি? বড় থেকে ছোট নাকি ছোট থেকে বড়? তুমি যা বলবে তাই। তাহলে তুই বরং আগে যা। কোলে করে নিয়ে যেতে হবে নাকি? হুম। বাথরুম থেকে ফেরার পর ঘুম না আসা পর্যন্ত ছোট চাচা গল্প বলেন। তার গল্পের কোনো আগা মাথা নেই, শুরু নেই, শেষ নেই। তবু ঘুম ঘুম চোখে শুনতে এত ভালো লাগে। ছোট চাচার সব গল্পই শুরু হয় মাঝখান থেকে। তারপর ব্যাঙটা বলল, পানিতে থেকে আমার সিরিয়াসলি সর্দি হয়েছে। নাক ঝাড়তে ঝাড়তে অবস্থা কাহিল। ওষুধপত্র দিয়ে ওষুধপত্র দিয়ে আমাকে বাঁচান ডাক্তার সাহেব। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, তেতো ওষুধ দেবেন না, মিষ্টি ওষুধ দেবেন। আবার মিষ্টি ওষুধও দেবেন না। ওষুধ মিষ্টি হলে আমার বাচ্চারা মিঠাই ভেবে খেয়ে ফেলবে। ডাক্তার বলল ওষুধ দেব। তবে আমি খুবই অবাক হচ্ছি, কারণ ব্যাঙের কখনো সর্দি হয় না বলেই বইপত্রে পড়েছি। আপনার কি সত্যি সর্দি হয়েছে? ক্রমাগত হাঁচি হাঁচি করছি, তারপরেও বিশ্বাস বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ হচ্ছে। যাই হোক, ওষুধ দিচ্ছি। ভিজিটের টাকা এনেছেন? এনেছি, এই নিন। আধুলি, আমার শেষ সম্বল। ব্যাঙের আধুলি। বড় মামার বাড়িতে তাকে এমন কেউ অদ্ভুত গল্প শোনাবে না। রাতে বাথরুম পেলে কোলে করে কেউ বাথরুম নিয়ে যাবে না। কি আর করা। বড় মামার বাড়িতেও নিশ্চয়ই অনেক মজার মজার ব্যাপার হবে। কিছু মজা সব বাড়িতেই থাকে। বড় মামার 2 ছেলে টোকন আর শোভনের সঙ্গে হয়তো তার খুব ভালো ভাব হবে। ওদেরও একটা বোন আছে, নাম মিতা। সবাই ডাকে মিতু। তার সঙ্গে ভাব হবে কিনা কে জানে। মনে হয় হবে না। মেয়েদের সঙ্গে হয় মেয়েদের বন্ধুত্ব, ছেলেদের সঙ্গে ছেলেদের। গায়ে তেল মাখানোর ব্যাপারটা সুপ্রভা মনে হয় খুব আরাম পায়। তেল মাখা তেল মাখানোর মাঝখানে ঘুমিয়ে পড়ে। আশ্চর্যের ব্যাপার, ঘুমের মধ্যে আবার নাকও ডাকে। এইটুকু ছোট বাচ্চা নাক ডাকিয়ে ঘুমাবে কেন? তার উপর মেয়ে মানুষ। সুরাইয়ার খুব রাগ লাগে। এখন রাগ লাগছে। চড় দিয়ে ঘুম ভাঙিয়ে দিতে ইচ্ছা করছে। রাগ সামলে সুরাইয়া বারান্দায় গেল। ফিরোজ বারান্দায় পা ছাড়িয়ে বসে খবরের কাগজ পড়ছে। তার সামনে গম্ভীর মুখে এমন বসে আছে। ফিরোজ বলল,
কেমন আছেন ভাবি? একই বাড়িতে বাস করছে অথচ দেখা হলে প্রথম বাক্যটি বলেছে কেমন আছেন ভাবি। এর মানে কি এই যে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া আপনি ভালো থাকেন না? সুরাইয়া বলল, ফিরোজ তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ফিরোজ খবরের কাগজ ভাঁজ করে পাশে রাখতে রাখতে বলল, বলুন। ইমন উঠে চলে যাচ্ছে। সে জানে বড়রা যখন জরুরি কথা বলে তখন সেখানে ছোটদের থাকার নিয়ম নেই। বড়রা তাদের জরুরি কথার আশেপাশে ছোটদের চায় না। অথচ ছোটদের সমস্ত জরুরি কথায় বড়দের থাকতে হয়। সুরাইয়া বেতের মোড়া এনে ফিরোজের সামনে বসল। ফিরোজ শঙ্কিত বোধ করছে। ভাবির বসার ভঙ্গি কঠিন। ভাবি কি বড় ধরনের ঝগড়ার প্রস্তুতি নিয়ে এসেছে? কি নিয়ে ঝগড়া করবে? ভাবি চা খাবেন? চা দিতে বলি? চা খেতে খেতে কথা বলুন। তোমার সঙ্গে আমার এমন কোনো কথা নাই যে চা খেতে খেতে বলতে হবে। ফিরোজ শোনো, আমি এখানে থাকবো না। আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আমি তার কাছে গিয়ে থাকবো। ফিরোজ বলল, আমি জানি, ইমন আমাকে বলেছে। তুমি একটা ঠেলা গাড়ি এনে দাও, আমি কিছু জিনিসপত্র নিয়ে যাব। স্টিলের ট্রাঙ্ক, ইমনের পড়ার টেবিল চেয়ার, আমার বড় কালো ট্রাঙ্কটা। কবে যাবেন ভাবি? কবে মানে আজই যাব। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। সবার জন্যই ভালো। তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো। আমার জন্যও ভালো কেন? তোমার চাকরি বাকরি কিছু নেই, এত বড় সংসার পুষতে হচ্ছে, বাড়ি ভাড়া দিতে হচ্ছে, গ্রামের বাড়ি সম্পত্তি বিক্রি করতে হচ্ছে, তুমি অকারণে এত কিছু করবে কেন? তুমি কে ভাবি? আমি ইমনের চাচা। বাপ যখন থাকে না তখন চাচা চাচা ফাচা অনেক দূরের ব্যাপার। আপনার সঙ্গে আমি কোনো তর্কে যেতে চাচ্ছি না, তবে আমার মনে হয় এখানে থাকাটাই আপনাদের জন্য ভালো হবে। কেন ভালো হবে? পরিবেশে পরিবেশে অভ্যস্ত হবার ব্যাপার আছে। আপনি এই পরিবেশ থেকে অভ্যস্ত, এমন এই পরিবেশে অভ্যস্ত। তুমি জমি বিক্রি করে আমাদের খাওয়াবে? হ্যাঁ ভাবি। সেটা কতদিন? তোমাদের কি জমিদারি আছে? জমিদারি নেই, জমি জমা খুব সামান্যই আছে ভাবি। আমি ব্যবসা শুরু করেছি, বোতল সাপ্লাইয়ের কাজ পেয়েছি, সামান্য হলেও কিছু টাকা পয়সা তো পাচ্ছি। ব্যবসার নিয়ম কানুন বুঝতে শুরু করেছি। আমার ধারণা আমি ভালোই করব। ভালো ভালো করলে ভালো, ভালো করতে থাকো, কোটিপতি হয়ে যাও। গাড়ি হোক বাড়ি হোক, তোমরা সুখে থাকো। তোমাকে যা বলেছি করো, আমাকে একটা ঠেলা গাড়ি এনে দাও। ভাবি শুনুন, মার শরীর খুব খারাপ। মা চিকিৎসার জন্য ঢাকায় আসছেন। মা আসুক তারপর যান। উনার সঙ্গে আমার যাওয়ার সম্পর্ক কি? আমি আজই যাব। আচ্ছা ঠিক আছে, তুমি আরেকটা কাজ করবে। সুপ্রভাকে আমি পালতে পারছি না, তাকে পালক দেবার ব্যবস্থা করবে। কি বলছেন বুঝতে পারছি না। বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যাদের ছেলে পুলে নেই। এমন কোনো একটা ফ্যামিলিকে ওকে দিয়ে দাও। সেও সুখে থাকবে, আমিও সুখে থাকবো। এই যন্ত্রণা আমার অসহ্য লাগছে। ও আচ্ছা, মেয়েটা হয়েছে অপয়া। ও পেটে আসার পর থেকে যত সমস্যা। আমারও ভালো লাগে না। ভাবি আপনি আজই যাবেন? হুম। ইমনের স্কুল তো অনেক দূরে হয়ে যাবে। স্কুল থেকে ওকে আনা নেওয়া কে করবে? জানি না, স্কুল বদলে দেব কিংবা ঘরে বসে থাকবে। বাপ নেই ছেলের, আবার স্কুল কিসের? তার পড়াশোনা কি হবে? তার কি পড়াশোনা হবে? হবে না। বড় হয়ে ইট ভাঙবে কিংবা রিক্সা চালাবে। সুপ্রভা ঘুম ভেঙেছে, কাঁদতে শুরু করেছে। সুরাইয়া উঠে গেল। ফিরোজ বসে রইল। পত্রিকা পড়া হয়নি, এখন আর পড়তে ইচ্ছা করছে না। ভাবি যখন চলে যাবে ঠিক তখন যাবেই, তাকে বোঝানোর কেউ নেই। সে কারো কথা শুনবে না। এমন ছোট ছোট পা ফেলে আসছে। ছোট চাচার দিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে নিল। ফিরোজ হাত ইশারায় কাছে ডাকলো। এমন আসছে কিন্তু অন্যদিকে তাকিয়ে এগোচ্ছে। একবারও তার চাচার দিকে তাকাচ্ছে না। ছেলেটা অদ্ভুত হয়েছে, অদ্ভুত কিন্তু অসাধারণ। খবর কি রে বেটা হার্ডনাট? ভালো। বড় মামার বাড়িতে চলে যাচ্ছিস তাহলে? হুম। গুড। যাবার সময় কাঁদবি না তো? না। ভেরি গুড। বোকা ছেলেটাই কাঁদে, বুদ্ধিমানরা কাঁদে না। তুই বোকা না বুদ্ধিমান জানি না, আয় পরীক্ষা করে দেখি বোকা না বুদ্ধিমান। কোলে এসে বস, আমি তোর চুলে বুলি কেটে আদর করব। তখন যদি কেঁদে ফেলিস তখন বুঝবো তুই বোকা। আর যদি না কেঁদে থাক না আর যদি না কেঁদে থাকতে আর না কেঁদে থাকতে পারলে বুদ্ধিমান। এমন গুটিসুটি মেরে তার চাচার কোলে বসে আছে। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। সে প্রাণপণ চেষ্টা করছে চোখের পানি আটকানোর। কোনো লাভ হচ্ছে না। চোখ ভর্তি করে পানি আসছে, সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেলছে।
ছোট চাচার কাছে সে বোকা প্রমাণিত হচ্ছে। এই দুঃখবোধেও সে আক্রান্ত হবে। সে জানে না ছোট চাচাও তার মতোই বোকা। ছোট চাচার চোখও ভিজে উঠছে, পানি জমতে শুরু করছে। হার্ডনাট, যেখানেই থাকিস, যেভাবেই থাকিস, ভালো থাকবি। আচ্ছা, কোনো কিছু নিয়ে মন খারাপ করবি না। আচ্ছা, গল্প শুনবি? এক দেশে ছিল এক ব্যাঙ। কথা নেই বার্তা নেই, হঠাৎ বেচারে সর্দি লেগে গেল, সর্দি এবং কফ। সারাদিন নাক ঝাড়ে আর খক করে কাশে। ব্যাঙের স্ত্রী বলল, ওগো ডাক্তারের কাছে যাও, তোমার কাশির শব্দে বাচ্চাটা ঘুমোতে পারছে না। ব্যাঙ বলল, ডাক্তারের কাছে যে যাব, ভিজিটের টাকা লাগবে না? তার স্ত্রী বলল, আধুলিটা নিয়ে যাও। ব্যাঙ বলল, আধুলিটাই আমাদের শেষ সম্বল, সেটা নিয়ে যাব? হ্যাঁ যাও, শরীরটা তো আগে দেখবে। টাকা গেলে টাকা পাওয়া যায়, শরীর গেলে কি আর পাওয়া যায়? ব্যাঙ বলল, বউ কথা ভালোই বলেছে। আচ্ছা যাই, ডাক্তারকে দেখিয়ে আসি। ব্যাঙের স্ত্রী বলল, ব্লাড প্রেশারটাও একটু চেক করিও। আমার ধারণা তোমার প্রেশারও বেড়েছে। কাল রাতে বৃষ্টির সময় থেকে তুমি যখন ডাকছিলে তখন তোমার গলা কেমন যেন অন্যরকম শোনাচ্ছিল। ছোট চাচা দম নেওয়ার জন্য থামতে ইমন বলল, বাবা কি আর ফিরে আসবে না চাচা? বুঝতে পারছি না। ধরে নে আর ফিরে আসবে না, তাহলে কষ্ট কম পাবি। ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস, মানুষটা ফিরছে না, কষ্ট বেশি না? তোর মা সারাক্ষণ ভাবছে এই বুঝি মানুষটা ফিরল। রাতে ঘুমায় না, জেগে থাকে। গেটে সামান্য শব্দ হলে ছুটে আসে। এই অবস্থা তো ভয়ঙ্কর। সুপ্রভা খুব কাঁদছে। সুরাইয়ার মেয়ের কান্না থামানোর কোনো চেষ্টা করছে না। কাঁদুক, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় নিজেই থেমে যাবে। সে যখন কাঁদে তখন কেউ তার কান্না থামাতে আসে না। সে কেন যাবে? তার এত কি দায় পড়েছে? সে কেন যাবে? তার এত কি দায় পড়েছে? এখানে শেষ হয়েছিল অপেক্ষা উপন্যাসের ৪র্থতম পর্ব। খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে পঞ্চম পর্ব নিয়ে উপস্থিত হব, এবং এইটার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি কিংবা কোনো কিছু হয়ে থাকে সেটা আমাকে জানাবেন, আমি সংশোধনের চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায়।